হ্যালো স্টুডেন্টস, দ্য মেডিল্যাবের নতুন একটা ভিডিওতে তোমাদের সকলকে ওয়েলকাম জানাই। তো যেসব স্টুডেন্টদের সামনে এক্সাম আছে এবং তারা আমাকে রিকোয়েস্ট করছিল যে কোনো সাজেশন বা কোনো কোশ্চেন যেগুলো হচ্ছে যে এক্সামের জন্য প্রিপারেশন নেবে, তো সেটার একটা ভিডিও বানানো। তো সেই ভিডিওটা নিয়ে চলে এসেছি। অ্যাকচুয়ালি যেটা আমি বানিয়েছি 10 বছরের মানে 10টা প্রিভিয়াস 10 ইয়ার্স যে কোশ্চেন পেপার, তো সেটা একটুখানি সময় লাগছে, তো আর একটুখানি সময় লাগবে। তো ততক্ষণ পর্যন্ত তোমরা এই ভিডিওটা দেখে নাও। এটাও হচ্ছে যে ডিএমএলটির যেটা স্টেট মেডিকেল ফ্যাকাল্টির আন্ডারে 2015-র একটা হচ্ছে তোমার ফাইনাল ইয়ারের কোশ্চেন পেপার, ঠিক আছে। এর মধ্যে প্যাথোলজি, মাইক্রোবায়োলজি, বায়োকেমিস্ট্রি তিনটেই আছে। তো এটা একবার দেখে নাও, এখান থেকেও তোমাদের অনেকটা হেল্প হবে। তারপরে বাকি হচ্ছে নেক্সট কাল পরশু করে ওই ভিডিওটা তোমরা পেয়ে যাবে। তো প্রথমে হচ্ছে যে তোমাকে কোশ্চেন প্যাটার্নটা ফলো করতে হবে। তো কোশ্চেন প্যাটার্ন 2015-তে যেটা ছিল এখন হয়তো অনেকটা চেঞ্জেস হয়েছে। তো সেই জন্য আমি নাম্বারের যে ডিভিশনগুলো সেগুলো বলছি না, শুধুমাত্র বড় কোশ্চেন, শর্ট নোট আর হচ্ছে যে যদি কোনো ছোটো কোশ্চেন কিছু থেকে থাকে ইম্পর্টেন্ট, তো সেটা নিয়ে ডিসকাস করবো, ঠিক আছে। তো প্রথমে দেখো প্যাথোলজির মধ্যে হিস্টোপ্যাথোলজি, সাইটো আর হচ্ছে ব্লাড ব্যাঙ্কিং, এই তিনটেই হচ্ছে তোমার প্যাথোলজির আন্ডারে পড়ে। ব্লাড ব্যাঙ্কিংটা কিন্তু প্যাথোলজির সাথে ঠিক আছে, ইনক্লুডেড। তো ব্লাড ব্যাঙ্কিংয়ের যে বড় কোশ্চেনগুলো হবে সেটাও কিন্তু প্যাথোলজির মধ্যেই হবে। তো এখানে হচ্ছে আমি নাম্বারটা বলছি না, এখানে 35 নাম্বারের এরকম দেওয়া আছে। সম্ভবত তোমাদের এখন কোশ্চেন প্যাটার্ন বা নাম্বার এগুলো চেঞ্জ হয়েছে, এর আগে একজন কেউ কমেন্ট করেছিল, তো সেটা আমার জানা নেই এই মুহূর্তে। তো দেখো এখানে হচ্ছে যে কোশ্চেনগুলো আছে, হাউ ডু ইউ স্ক্রিন ফর ডোনার অফ ব্লাড, ঠিক আছে। তো কিভাবে ডোনারের স্ক্রিনিং করবে ব্লাড কালেকশনের জন্য। তো এটা আগে একটা আমি ভিডিও দিয়েছি, মানে কাল পরশু সম্ভবত একটা ভিডিও দেওয়া আছে, যেটা হচ্ছে ডোনারের ব্লাড কালেকশন নিয়ে ব্লাড ব্যাঙ্কিংয়ের উপর একটা ভিডিও দেওয়া আছে। তো ওখানে দেখবে একটা ডোনারের যে স্লিপ হয় বা ডোনার ইন্টারভিউ বা ডোনার স্ক্রিনিংয়ের 4 থেকে 5 মিনিটের একটা টপিক আছে। তো ওইটা তোমরা একটুখানি দেখে নিও। যদি তোমাদের কোনো কনফিউশন থেকে থাকে তাহলে আমাকে বলো, তাহলে আমি নিচে তোমাদেরকে সেই জায়গাটা ক্ল্যারিফাই করে দেবো। তবুও একটুখানি শর্টে বলে নিই, এটা তোমাদেরকে বানাতে হবে নিজেদেরকে, মানে কোশ্চেনটাকে রেডি করতে হবে যে ডোনার স্ক্রিনিংয়ের মধ্যে কী কী থাকে, ঠিক আছে। হাউ ডু ইউ স্ক্রিন ফর ডোনার অফ ব্লাড। তো ব্লাড দেওয়ার আগে ডোনারের কী কী স্ক্রিনিং করবে এটা হচ্ছে তোমাকে মোদ্দা লিখতে হবে, ঠিক আছে। তার জন্য 4 নাম্বার তোমাকে এখানে আছে। তো প্রথম হচ্ছে ডোনারের ফিজিক্যাল এক্সামিনেশন করতে হবে। তো ফিজিক্যাল এক্সামিনেশনের মধ্যে তার কী কী পড়ছে না, হচ্ছে যে তার বিপি পড়ছে, মানে হচ্ছে যে তার ব্লাড প্রেশার যেটা হচ্ছে 120/80 থাকতে হবে, এটা স্ট্যান্ডার্ড। এর বেশি বা কম হলে কিন্তু ডোনার রিজেক্টেড, ঠিক আছে। নেক্সট হচ্ছে যে হিমোগ্লোবিন হতে হবে 12.5 গ্রাম পার ডেসিলিটার। সেটা মেল হোক বা ফিমেল হোক, দুজনের ক্ষেত্রেই কিন্তু স্ট্যান্ডার্ডটা একই। ফিমেল বলে কিন্তু এখানে কম হিমোগ্লোবিন থাকলেও নেওয়া যাবে এরকম কিন্তু নয়, এটা কিন্তু কোশ্চেনে জিজ্ঞাসা করে। ইভেন এটা আমাকে ইন্টারভিউ সিসিএলে জিজ্ঞাসা করেছিল যে মেল আর ফিমেলদের ক্ষেত্রে তোমার হিমোগ্লোবিনের স্ট্যান্ডার্ড কত। তো মেল আর ফিমেল বলে আলাদা কিছু হয় না। ব্লাড ডোনেশনের জন্য যেটা স্ট্যান্ডার্ড ক্রাইটেরিয়া সেটা হচ্ছে হিমোগ্লোবিন 12.5 হওয়াটা ম্যান্ডেটরি, ঠিক আছে। তো হচ্ছে নেক্সট হচ্ছে 2 নম্বর পয়েন্ট, ওটা হলো। আর একটা হচ্ছে তোমার পালস চেক করতে হবে, তার হচ্ছে বডি টেম্পারেচার চেক করতে হবে, ঠিক আছে। এই জিনিসগুলো যখন ফিজিক্যাল এক্সামিনেশনে তার চেক করা হয়ে যাবে, তো দেন হচ্ছে তার কাজ হচ্ছে ডোনারের তারপরে কাজ হচ্ছে ডোনারের একটা ইন্টারভিউ নেওয়া। তো যেই ফর্মটা অ্যাভেলেবেল থাকে সেই ফর্মের মধ্যে অনেক কোশ্চেন থাকে। প্রথম কথা হচ্ছে যে ডোনার প্রথম ব্লাড দিচ্ছে না তার আগে দিয়েছে ব্লাড। যদি ফার্স্ট ডোনেশন হয়ে থাকে তাহলে সেখানে টিক মারতে হবে। যদি প্রিভিয়াস কোনো ডোনেশন করে থাকে তাহলে এটা খেয়াল রাখতে হবে যে প্রিভিয়াস ডোনেশন আর এই ডোনেশনের মাঝে যেন মিনিমাম 3 মাস গ্যাপ থাকে, ঠিক আছে। এই জিনিসটা মাথায় রাখতে হবে। দেন হচ্ছে তার আগে যখন ব্লাড ডোনেশন করেছিল তো তখন কিছু প্রবলেম হয়েছিল কিনা, মানে হচ্ছে কিছু মানে ফেন্টিং, মানে হচ্ছে অজ্ঞান হয়ে গেছিলো কিনা, বা বমি ভাব পাচ্ছে, বা মানে খুব অস্বস্তি করছে ব্লাড দিতে গিয়ে। তো এরকম যদি কিছু মানে কমপ্লিকেশন থেকে থাকে তাহলে সেটা নোট ডাউন করতে হবে, ঠিক আছে। কারণ হচ্ছে তার এইবার ডোনেশনের ক্ষেত্রেও মেবি ওরকম প্রবলেম থাকতে পারে। তো সেই জন্য সেটা মেডিকেল অফিসারের সুপারভিশনে কিন্তু ব্লাড ডোনেশনটা করতে হবে। তো এই জিনিসগুলো প্লাস হচ্ছে মানে তার আরও কিছু ক্রাইটেরিয়া থাকে, যেমন হচ্ছে 6 মাসের মধ্যে কোনো ভ্যাকসিন নিয়েছে কিনা, র্যাবিসের কোনো ভ্যাকসিন বা কোভিড ভ্যাকসিন বা যে কোনো ভ্যাকসিন সে নিয়েছে কিনা, যদি হাতে ট্যাটু বা কিছু করে থাকে সেটা যেন 6 মাস পেরিয়ে যায়। তো এরকম কিছু ক্রাইটেরিয়া থাকে। তার রিসেন্ট কোনো সিভিয়ার কোনো ডিজিজ হয়েছে কিনা, ম্যালেরিয়া, টাইফয়েড, ডেঙ্গু, এসব কোনো কিছু হয়েছে কিনা, তো সেই সব জিনিসগুলো চেক করতে হবে। তার সাথে হচ্ছে যে তার বাকি আদার্স কিছু ক্রাইটেরিয়া থাকে, ফিমেলদের ক্ষেত্রে কিছু ক্রাইটেরিয়া থাকে, দেখবে আমি ওই ভিডিওটাতে ডিটেলসে বলে দিয়েছি। তো সেই জিনিসটা এখানে ডিটেলসে লিখতে হবে। হাউ ডু ইউ স্ক্রিন ফর ডোনার, এটা হচ্ছে ওইটার অ্যান্সার, ঠিক আছে। যদি না দেখে থাকো এই ভিডিও ডেসক্রিপশন বক্সে আমি ওই ভিডিওটা লিঙ্ক দিয়ে দেবো, তো সেটা একটু দেখে নিও। সব পোর্শনটা যদি তোমাদের না লাগে তাহলে দেখবে ওই শুধুমাত্র ওইটুকু পার্ট দেখে নিয়ে নিজেদের মতো একটুখানি বানিয়ে নিও, ঠিক আছে। তারপর হচ্ছে ব্রিফলি স্টেট দ্য প্রসিডিওর অফ ব্লাড কালেকশন। তো ব্লাড কালেকশনের প্রসিডিওরটা তোমাকে ব্রিফলি ডেসক্রাইব করতে হবে। তো আমি প্র্যাকটিক্যাল ভিডিও হিসাবে দেখিয়েছিলাম। তো তোমরাও যখন লিখবে তখন পুরো প্রসিডিওরটা লিখবে, যে ডোনারের পুরো প্রিপারেশন থেকে তারপরে তুমি কিভাবে করবে, ডোনারকে ভালো করে একটা বেডে শোয়াবে,
তারপর হচ্ছে তার আগে ভেন সিলেক্ট করবে, ভেন সিলেক্ট করার পর তোমাকে ক্লিন করতে হবে জায়গাটা। তারপর হচ্ছে পাংচারটা এখানে একটুখানি আলাদা টাইপের হয়, যেটা হচ্ছে স্কিন টু ভেন, ঠিক আছে, যেখানে আমরা শুধুমাত্র ব্লাড কালেকশনের জন্য যখন আমরা 1 to 2 ml বা 5 ml ব্লাড নিই তখন আমরা ডাইরেক্ট ভেনে প্রিক করি, কিন্তু এই ক্ষেত্রে হচ্ছে তোমার স্কিন টু ভেনে নিতে হবে। তো সেই জিনিসগুলো মেনশন করতে হবে। এগুলো দেখবে তোমরা মানে তোমাদের প্যাথোলজি বইয়ে বা ব্লাড ব্যাঙ্কিংয়ে যদি আলাদা কিছু বই নিয়ে থাকো সেখানে তোমার ডিটেলসে দেওয়া থাকবে, তো সেই জিনিসটা লিখবে। তারপর হচ্ছে তোমাকে ব্লাড যখন ডোনেশন করছে ডোনার, তখন তোমাকে সবসময় মনিটর করতে হবে, প্লাস ব্লাড ব্যাগটা তোমাকে ভর্তি হয়ে গেছে কিনা সেটা খেয়াল রাখতে হবে। বারবার যে অ্যান্টিকোয়াগুলেন্টটা থাকে তার মধ্যে সেটার সাথে ব্লাডটাকে মিক্স করতে হবে, কারণ এতটা ভলিউমের ব্লাড যদি কোনো কারণে মাইক্রোক্লট থেকে যায় তাহলে কিন্তু রিস্কের ব্যাপার, ঠিক আছে, কারণ অত বড় ব্যাগটার মধ্যে তো দেখা সম্ভব নয় যে মাইক্রোক্লট আছে কিনা। সেই জন্য যখন ব্লাডটা মানে ডোনারের থেকে যখন কালেক্ট হচ্ছে ব্যাগের মধ্যে তখনই বারবার মিক্সিংয়ের প্রসেসটাকে করতে হবে, হয় ম্যানুয়ালি আর না হলে হচ্ছে ওখানে একটা মেশিন থাকে, যেটা কর্পোরেটে হয় সেখানে একটা মেশিন থাকে মিক্সিংয়ের। তো মিক্সিংয়ের মেশিন প্লাস হচ্ছে ওয়েট মেশিন দুটো একসাথেই থাকে, তো অলরেডি সেটা মিক্সিং হতে থাকে, কিন্তু যদি সেটা কোনো কারণে না থাকে অ্যাভেলেবেল তাহলে তোমাদেরকে ম্যানুয়াল মিক্সিংটা করতে হবে, ঠিক আছে। তো এই সব জিনিসগুলো পয়েন্টগুলো লিখবে। এখানেও তোমার 4 নাম্বার আছে, তো একটুখানি বড় করে লিখতে হবে। আর হচ্ছে হোয়াট আর দ্য ক্রাইটেরিয়া ফর রিজেকশন অফ ব্লাড ডোনেশন ইন ব্লাড ব্যাঙ্ক, ঠিক আছে। তো রিজেকশন ক্রাইটেরিয়া, তো তোমরা ওই ভিডিওটা দেখলে তোমাদের সব কোয়ারিজগুলোই ফুলফিল হয়ে যাবে। আমি টোটালটা বলে দিয়েছি কী কী রিজেক্টেড ক্রাইটেরিয়ার মধ্যে পড়ছে, সিলেক্টেড ক্রাইটেরিয়ার মধ্যে কী কী পড়ছে। তো রিজেক্টেড ক্রাইটেরিয়া যেগুলো তোমার স্ট্যান্ডার্ড কোয়ালিটি মেনটেন করবে না সেটাই রিজেক্টেড হয়ে যাবে। যদি ডোনারের ব্লাড গ্রুপ বলছি হিমোগ্লোবিন যদি কম থাকে 12.5-এর নিচে তাহলে রিজেক্ট হয়ে যাবে। যদি হচ্ছে তার বিপি হাই থাকে বা বিপি কম থাকে তাহলে হয়ে যাবে, রিজেক্ট হয়ে যাবে। যদি তার ওয়েটটা আগেরবারে বলতে ভুলে গেছি, 50 কেজি মিনিমাম ওয়েট হতেই হবে। 50 কেজি নিচে যারা আছে মানে হচ্ছে তোমার হচ্ছে যে আন্ডার ওয়েট বা ওভার ওয়েট হলে অসুবিধা নেই, মানে 50 কেজি মিনিমাম হচ্ছে ক্রাইটেরিয়া, তার নিচে যদি থাকে তাহলে কিন্তু সে ব্লাড ডোনেশন করতে পারবে না, ঠিক আছে। আর হচ্ছে তোমার পালস বা এরকম যদি কিছু প্রবলেম থেকে থাকে তাহলেও কিন্তু সে ব্লাড ডোনেশন করতে পারবে না। তো এইসব ক্রাইটেরিয়া প্লাস হচ্ছে তার যদি কোনো সিভিয়ার কোনো ডিজিজ হয়ে থাকে, যে 3 মাসের মধ্যে যদি ব্লাড দিয়ে থাকে, আদার্স অন্য কিছু যদি তার প্রবলেম থাকে তাহলে হবে না। ফিমেলদের ক্ষেত্রে হচ্ছে যদি মিসক্যারেজ হয়ে থাকে, যদি ব্রেস্ট ফিডিং বেবি থাকে সেক্ষেত্রে তোমার ডোনারের রিজেক্টেড ক্রাইটেরিয়ার মধ্যে পড়ছে। আর হচ্ছে যদি মেনস্ট্রুয়েশন চলছে তাহলেও হচ্ছে তোমার রিজেক্টেড ক্রাইটেরিয়ার মধ্যে ফিমেল ক্যান্ডিডেটরা পড়ছে, মানে ফিমেল ডোনাররা পড়ছে। তো আশা করছি এই কোশ্চেনটার আনসার হয়ে গেছে। একটা কোশ্চেন করতে এখানে 7 মিনিট হয়ে গেল ভিডিওটা, বাপরে। যাই হোক, তারপরে হচ্ছে হোয়াট ইজ ফিক্সেটিভ। তো ফিক্সেটিভ দেখবে এটা হিস্টোপ্যাথোলজি থেকে পড়েছে। ফিক্সেটিভ কী জিনিস সেটা নিয়েও ভিডিও বানানো আছে, আমার হিস্টোপ্যাথোলজি লেকচার ক্লাসটা দেখে নিও, ওখান থেকে তোমরা আনসার করতে পারবে। নেম ডিফারেন্ট টাইপস অফ ফিক্সেটিভ, ঠিক আছে। ফিক্সেটিভটা কী জিনিস না, ফিক্সেটিভ হচ্ছে এমন একটা সলিউশন যেটা হচ্ছে যে সেল বা টিস্যু সেটার সাথে যদি রাখা হয় তাহলে কি হবে না, সেল বা টিস্যুটা তার অরিজিনাল ফর্মে থাকবে বহুদিন পর্যন্ত। কারণ হচ্ছে যে কোনো টিস্যু বা সেল যেটা হচ্ছে আমাদের শরীর থেকে বের করে নেওয়া হয় বা ডেড কোনো কিছু মানে সেল বা কিছু যদি বেশি দিন ধরে থাকে তাহলে কি হয়, তার অটোলাইসিস শুরু হয়ে যায়, মানে সেল ডিস্ট্রাকশন শুরু হয়, পচতে শুরু করে। তো সেই অটোলাইসিসটাকে কন্ট্রোল করার জন্য যে রিয়েজেন্টটা ইউজ করা হয় বা যে কেমিক্যাল ইউজ করা হয় সেটাই হচ্ছে ফিক্সেটিভ। এটা আমি পাতি বাংলা ভাষায় বলে দিলাম, এটা তোমাদেরকে গুছিয়ে লিখতে হবে। তো ডিফারেন্ট টাইপস অফ ফিক্সেটিভ অনেকগুলো আছে, যেমন হচ্ছে জিঙ্কার্স ফ্লুইড আছে, 10% ফরমালিন আছে, তারপর হচ্ছে তোমার বুইন্স ফ্লুইড আছে। তো এগুলো দেখবে আমি লেকচার ক্লাসে দিয়ে মানে বলেছিলাম, ঠিক আছে। এগুলো বইয়েও পেয়ে যাবে, বইয়ে থেকে দেখে নিয়ে করে নিও। তারপর হচ্ছে হোয়াট আর দ্য অ্যাডভান্টেজ আর ডিসঅ্যাডভান্টেজ অফ ফরমালিন ফিক্সেটিভ। তো এটাও কিন্তু বইয়ের মধ্যে তোমরা পেয়ে যাবে, ডিসক্রাইব দ্য প্রিপারেশন মেথড অফ ফরমালিন ফিক্সেটিভ। তো এই কোশ্চেনটা কিন্তু খুবই ইম্পর্টেন্ট, ঠিক আছে। এখানে যে কোশ্চেন কটা আছে প্রত্যেকটা এরকম বান্ডিল আকারে 10 নাম্বারের কোশ্চেন হিসাবে রেডি করে রেখো, কারণ ছোট ছোট করে এই জিনিসগুলো জিজ্ঞাসা করে, ফিক্সেটিভ নিয়ে হামেশাই জিজ্ঞাসা করে। এই কোশ্চেনটা কিন্তু খুব ইম্পর্টেন্ট, প্লাস হচ্ছে আগের কোশ্চেনটাও খুব ইম্পর্টেন্ট। দেন হচ্ছে হোয়াট ইজ মিন বাই এফএনএসি বা এক্সপ্লোরেটিভ সাইটোলজি। তো এফএনএসি মানে কি, এফএনএসি ফুল ফর্ম হচ্ছে ফাইন নিডল অ্যাসপিরেশন সাইটোলজি, ওকে। তো কি এফএনএসি কীভাবে করা হয়, এক্সফোলিয়েটিভ সাইটোলজি কি, তো এটা তোমাকে একটু ডিটেলসে বলতে হবে। আর কিছুই নাই, যে এফএনএসিটা কী জিনিস সেটা তোমাকে 2-4 কথায় লিখতে হবে। যদি কোনো সোয়েলিং থাকে বডি পার্টের তাহলে সেখান থেকে একটা ফ্লুইড নিয়ে আমরা টেস্ট করি, যেটাকে বলা হচ্ছে ফাইন নিডল অ্যাসপিরেশন সাইটোলজি, ঠিক আছে। তো এটাতে কী কী ইনস্ট্রুমেন্ট ইউজ করা হয় সেটা একটু বলে দেবে, তাহলে এই অ্যান্সারটা তোমার করা হয়ে যাবে। এটা 2 নাম্বারের কোশ্চেন আছে। তারপর ডেসক্রাইব দ্য প্রসিডিওর অফ এফএনএসি স্মিয়ার প্রিপারেশন অ্যান্ড স্টেনিং। তো এটাও তোমাকে লিখতে হবে। এফএনএসি স্মিয়ারের জন্য আমরা অনেক ধরনের স্টেইন করে থাকি, যেরকম রিকোয়ারমেন্ট থাকে, ঠিক আছে। বেসিক্যালি হচ্ছে প্যাপ স্টেন করা হয়, তার সাথে রেটিকুলিন স্টেন বা অন্য কিছু যেরকম মানে
ডক্টর সাজেস্ট করবে সেরকম টাইপের তোমাকে করতে হয়। তো অনেকগুলো স্টেনের তোমাকে নাম দিতে হবে, হিমাটক্সিলিন নিওসিন দেবে, তার সাথে হচ্ছে তোমার প্যাপ স্টেন দেবে, তারপরে হচ্ছে তোমার রেটিকুলিন স্টেন, অনেক স্টেন আছে, ঠিক আছে। তো হিস্টোপ্যাথোলজি স্টেনিংগুলো প্রত্যেকটা নিজে নিজে ইন্ডিভিজুয়ালি এক একটা শর্ট নোট পড়ে, তো সেই হিসাবে তো তোমাদেরকে রেডি করতেই হচ্ছে। তো এখানের কোশ্চেনটার মধ্যেও তোমরা ওই মানে অ্যান্সারটা যদি করে থাকো তাহলে এখানেও এটা ফুলফিল হয়ে যাচ্ছে। তারপরে হোয়াট আর দ্য সাইটোলজিক্যাল ক্রাইটেরিয়া অফ ম্যালিগনেন্ট সেল, তো এটা একটু ডিফারেন্ট টাইপের কোশ্চেন আছে, এটা তোমরা বই থেকে পেয়ে যাবে। সাইটোলজিক্যাল ক্রাইটেরিয়া কী কী আছে ম্যালিগনেন্ট সেলে, তো ম্যালিগনেন্ট যে সেলগুলো হয় তার কিছু আলাদা ফিচার্স থাকে নর্মাল সেলের থেকে। তো তাদের হচ্ছে যে সেল ডিভিশনটা সেটা খুব র্যাপিড হয়, তাদের নিউক্লিয়াসটা ঠিকঠাকভাবে হয় না, তো ডাবল নিউক্লিয়াস থাকে, বা ডাবল নিউক্লিয়াস থাকাটা ম্যালিগনেন্সির লক্ষণ নয়, বাট হচ্ছে তার সেল ডিভিশনের প্যাটার্নটা আলাদা হয় নর্মাল সেলের তুলনায়, ঠিক আছে। তো সেটা একটুখানি বইয়ে দেখে তোমাকে লিখতে হবে, যেটার জন্য তোমার 3 নাম্বার আছে। তো এখানে যে 3টে কোশ্চেন আছে দেখো, এখানের মধ্যে তোমাকে 2টো অ্যাটেন্ড করতে হবে। তো যেটা সব থেকে বেশি তোমরা এই টুকটাক করে জুড়ে দেখবে যে কোন নাম্বারটা বেশি হচ্ছে, সেটা মানে সেই জিনিসটাকে অ্যাটেন্ড করবে, ওকে। তো এটা হয়ে গেল। দেন হচ্ছে এখানে তোমার শর্ট নোট পড়ছে, শর্ট নোটের মধ্যে দেখো ফ্রোজেন সেকশন কিন্তু খুব ইম্পর্টেন্ট শর্ট নোটের জন্য। প্লাস এই যে বড় কোশ্চেনগুলো আছে, যখন হিস্টোপ্যাথোলজি তোমাকে যে টিস্যু প্রসেসিংয়ের একটা বড় কোশ্চেন পড়ে, তখন তোমাকে টুকটাক করে এরকম জিজ্ঞাসা করে যে ফ্রোজেন সেকশনটা কি, হোয়াট ইজ ফ্রোজেন সেকশন। তো ফ্রোজেন সেকশনটা তোমাকে রেডি করতেই হবে, সেটা শর্ট নোটের জন্য হোক বা বড় কিছুর জন্য হোক, তোমাকে এটা রেডি করতে হচ্ছে, ঠিক আছে। ফ্রোজেন সেকশনটা খুব ভালো করে রেডি করবে। ডিসপোজাল অফ ল্যাবরেটরি ওয়েস্ট, এটা আমি তোমাদেরকে বারবার করে বলেছি, ডিসপোজাল অফ ল্যাবরেটরি ওয়েস্ট এটা কিন্তু প্যাথোলজি, মাইক্রোবায়োলজি, বায়োকেমিস্ট্রি 3টে সাবজেক্টের ক্ষেত্রেই তোমাকে যে কোনো সময় জিজ্ঞাসা করতে পারে। তো এখানে তোমার 5 নাম্বারে দিয়েছে শর্ট নোট। তো ডিসপোজাল অফ ল্যাবরেটরি ওয়েস্ট, কীভাবে ল্যাবরেটরি ওয়েস্ট করবে সেটার উপর আলাদা করে ভিডিও বানিয়ে দিয়েছি, যদি দেখে থাকো তাহলে আশা করছি যে তোমার ব্যাপারটা ক্লিয়ার হয়ে গেছে, কী কী জিনিস, প্র্যাকটিক্যালটা ক্লিয়ার হয়ে গেছে। এবারে তোমাকে থিওরিটা বলতে হবে, ঠিক আছে। একটু অল্পর মধ্যে বলে দিই যে ল্যাবরেটরি ওয়েস্ট ডিসপোজালের জন্য 3 ধরনের বিন ইউজ করা হয়, যেটা হচ্ছে তোমরা জানো অলরেডি অনেকে হয়তো। একটা হচ্ছে রেড, একটা হচ্ছে ইয়েলো, আর একটা হচ্ছে তোমার হচ্ছে ব্ল্যাক, ঠিক আছে। ব্ল্যাকের মধ্যে জেনারেল ওয়েস্ট যায়, আর হলুদের মধ্যে হচ্ছে বডি পার্ট বা হচ্ছে কোনো ব্লাড লিঙ্কড কোনো কটন, কোনো হচ্ছে যে হিউম্যান প্লাজেন্টা, তারপর হচ্ছে অ্যানাটমিক্যাল কোনো ওয়েস্ট, কোনো বডি পার্ট কেটে বাদ গেছে সেসব জিনিসগুলো, তার সাথে হচ্ছে ব্লাড লিঙ্কড যে কোনো জিনিস, তুলো, গজ, বেডিং, পেশেন্টের সব কিছু, সেগুলো হচ্ছে তোমার ইয়েলোতে যাবে। আর রেডে কোনগুলো যাবে, রেডে হচ্ছে যেমন হচ্ছে তোমার ব্লাড ভায়েলগুলো, ঠিক আছে, ব্লাড ভায়েলগুলো যাবে, যেগুলো হচ্ছে তোমার নন প্লাস্টিক জিনিস আছে সেগুলো হচ্ছে রেডে যাবে। তো এটা একটুখানি দেখে নিও তোমরা। বাকি হচ্ছে আরও কিছু আছে যেগুলো হচ্ছে শার্প নিডলের জন্য একটা কন্টেনার রাখা হয়, তো ওইগুলো অত ডিটেলসে না বললেও হবে, মেন যে 3টে আছে সেই 3টেই বলবে তাহলেই যথেষ্ট। আর যদি বলতে পারো তাহলে তো আরোই ভালো। তারপর হচ্ছে দেখো রিভার্স গ্রুপিং আছে, রিভার্স গ্রুপিং, ওকে। রিভার্স গ্রুপিং কিন্তু খুব ইম্পর্টেন্ট, এটা শর্ট নোটের জন্য বারবার করে বলছি, প্রিপেয়ার করে যাবে। রিভার্স গ্রুপিংয়ের উপর আমার ভিডিও দেওয়া নেই, তাই প্র্যাকটিক্যালটা তোমরা দেখতে পাবে না, একটুখানি বলে দিই। রিভার্স গ্রুপিং হচ্ছে তোমার আমরা যেটা গ্রুপিং করি সেটা হচ্ছে সেল দিয়ে করি, তাই তো। সেলটা হচ্ছে আমরা ইডিটিএ ভাইলে ব্লাড নিই, তারপরে সেল দিয়ে করি, কিন্তু রিভার্স মানে হচ্ছে উল্টোটা, সেল দিয়ে করব না, সেখানে আমি করব প্লাজমা দিয়ে, ঠিক আছে। তো প্লাজমা দিয়ে করতে হয়, সেখানে আলাদা করে 3টে সেল বানাতে হয়। প্রথমে একটা এ সেল, একটা বি সেল, আর একটা হচ্ছে ও সেল বানাতে হয়। তো রিভার্স গ্রুপিংয়ের ক্ষেত্রে কিন্তু আরএইচ ফ্যাক্টরটা জানা যায় না, কারণ কি না, আরএইচটা কোথায় থাকে, আরএইচটা থাকে আরবিসির সারফেসে, তাই তো। তো আরবিসি তো এখানে কোনো গল্প নেই, আরবিসি আমরা তো প্লাজমা দিয়ে করছি, সেই জন্য এখানে আরএইচটা আমরা নির্ধারণ করতে পারবো না, কিন্তু গ্রুপিংটা করতে পারবো, যে সেটা এ গ্রুপ না বি গ্রুপ সেটা। তো এইটা দিয়ে হচ্ছে তোমার, এটা বলতে গেলে আরও ভিডিও লং হয়ে যাচ্ছে, দেখো 13 মিনিটের ভিডিও। তো রিভার্স গ্রুপিংটা তোমরা যদি না পাও নেটে সার্চ করে নিও, না হলে বইয়েও দেখবে, এগুলো পেয়ে যাবে, এটা আরামসে বইয়ে পেয়ে যাবে। তো এখান থেকে শর্ট নোটটা এখানে তৈরি করে নিও, ঠিক আছে। তো তারপরে দেখো এখানে 1 নাম্বারের কোশ্চেন আছে, কয়েকগুলো এমসিকিউ টাইপের কোশ্চেন, এটা তো থাকবেই। তো এখানে এমসিকিউগুলো আমি আর নিয়ে এগুলো আলোচনা করছি না। দেখো কমনলি ইউজ ফিক্সিটি, প্রথমটা বলে দিচ্ছি, 10% ফরমালিন হচ্ছে কমনলি ইউজ ফিক্সিটি। তো এগুলো খুবই ইজিলি দেওয়া আছে। এবিও ব্লাড গ্রুপ সিস্টেমকে ইন্ট্রোডিউস করেছিল, এটা তো জানো, ল্যান্ডস্টেইনার। তো এরকমভাবে আর কি, ঠিক আছে। তো এই জিনিসটা আমি আর বলছি না, এখানে হচ্ছে 5 নাম্বার করে রয়েছে তোমার হচ্ছে এমসিকিউ এর জন্য। আর যেটা বড় কোশ্চেন, সেগুলো বড় কোশ্চেন আর শর্ট নোট, এটাই আমি ডিসকাস করব। তো দেখো এখানে হচ্ছে প্যাথোলজিটা আমার কমপ্লিট হয়ে গেল। দেন হচ্ছে মাইক্রোবায়োলজি, ঠিক আছে। মাইক্রোবায়োলজিতেও তোমার এখানে করতে হবে 2 নাম্বারের 3টে কোশ্চেন দেওয়া আছে, 2টো তোমাকে অ্যাটেন্ড করতে হবে। তো 2টো কী কী দেওয়া আছে দেখো, নেম অফ দ্য কজেটিভ এজেন্ট কজিং ম্যালেরিয়া ইন ইন্ডিয়া, ঠিক আছে। এইটা কিন্তু খুব ইম্পর্টেন্ট, এটা এইভাবে জিজ্ঞাসা করতে পারে, আবার অন্যভাবে জিজ্ঞাসা করতে পারে যে ব্লাড প্যারাসাইটগুলোর নাম বলো। তো তোমাদেরকে আমি একটা ভিডিওতে এটাও বলে দিয়েছিলাম ব্লাড প্যারাসাইট কী কী হয়। তো ম্যালেরিয়ার যে 4টে ম্যালেরিয়া আছে,
তোমার হচ্ছে যে ভাইভ্যাক্স, ফ্যালসিপেরাম, ম্যালেরি আর ওভেলি, ঠিক আছে। প্লাজমোডিয়াম ভাইভ্যাক্স, প্লাজমোডিয়াম ভাইভ্যাক্স, প্লাজমোডিয়াম ফ্যালসিপেরাম, প্লাজমোডিয়াম ম্যালেরি, প্লাজমোডিয়াম ওভেলি। এটা তো তোমরা সবাই জানো। তো সেই নাম কটাই তোমাকে লিখতে হবে এখানে, আর কোন মানে স্পিসিসটা কোন ধরনের ডিজিজ করছে। যেমন হচ্ছে ভাইভ্যাক্স কী করছে, ফ্যালসিপেরাম হচ্ছে ম্যালিগনেন্ট ম্যালেরিয়া করছে, ওটা হচ্ছে কোয়াটার্ন ম্যালেরিয়া করছে, এটা হচ্ছে বাকিগুলো আমার আর মনে নেই কোনটা কী করছে, তো ওটা একটুখানি দেখে নিও তোমরা, ঠিক আছে। আমি শুধু কীভাবে উত্তরটা লিখবে সেটা আমি তোমাদেরকে বলে দিচ্ছি। তো এই কোশ্চেনটার জন্য দেখো তোমার কত নাম্বার দেওয়া আছে, দেখো এখানে হচ্ছে 2+1+7 এরকমভাবে নাম্বারের ডিভিশনটা করেছে। তো নেম অফ পজিটিভ এজেন্ট যখন বলবে তখন তোমাকে 4টেই লিখতে হবে, আর সেই 4টে দ্বারা কী কী রোগ হয় সেটা তোমাদেরকে লিখতে হবে, তাহলে ছাঁকা নাম্বারটা এখানে পাওয়া যাবে। তারপরে আছে রাইট ডাউন দ্য নেম অফ দ্য ভেক্টর, ভেক্টরের নামটা লিখতে হবে। রাইট ব্রিফলি অফ ডিফারেন্ট প্যারাসাইট ফর্ম প্রেজেন্ট ইন পেরিফেরাল ব্লাড স্মিয়ার ম্যালিগনেন্ট টার্সিয়ান ম্যালেরিয়া উইথ ডায়াগ্রাম। তো যেটা হচ্ছে ম্যালেরিয়া প্যারাসাইটটা কিন্তু খুবই ইম্পর্ট্যান্ট, এটা তোমাদেরকে বারবার বলেছি। ম্যালেরিয়া প্যারাসাইটের পেরিফেরাল ব্লাড স্মিয়ারে কোন ফর্মগুলো পাওয়া যায়, রিং ফর্ম, তারপরে হচ্ছে তোমার সাইজন্ট বোধহয় ফ্যালসিপেরামের ক্ষেত্রে পাওয়া যায়, আর হচ্ছে গ্যামেটোসাইটটাও ফ্যালসিপেরামের ক্ষেত্রে পাওয়া যায়। তো সেই যে ফর্মগুলো পাওয়া যায় সেইগুলো হচ্ছে উইথ ডায়াগ্রাম, আর তার হচ্ছে একটু করে ডেসক্রিপশন। এটা কিন্তু তোমার বারবার প্রত্যেকটা ইয়ারে পড়ে, এটা এতটাই ইম্পর্টেন্ট, ঠিক আছে। তো ম্যালেরিয়া কিন্তু টোটালটাই তোমাকে খুব ভালো করে পড়তে হবে। প্রথমে হচ্ছে পজিটিভ অর্গানিজম পড়তে হবে, তারপর হচ্ছে ভেক্টর, আর হচ্ছে কোন কোন স্টেজগুলো পাওয়া যায়, এটা বড় কোশ্চেনের আকারে করে রাখবে, তাহলে এই ম্যালেরিয়া থেকে যা যাবতীয় কোশ্চেন আসবে সবগুলোরই তোমরা অ্যান্সার করতে পারবে। তারপরে হচ্ছে দেখো 2 নম্বরে কী বলছে, হাউ উইল ইউ প্ল্যান টু ডিসপোজ দ্য ডিসপোজেবল সিরিঞ্জ আফটার টেকিং ব্লাড ফ্রম এ পেশেন্ট উইথ জন্ডিস, ঠিক আছে। তো এখানে তোমাকে বলছে যে কীভাবে তুমি সিরিঞ্জটাকে ডিসপোজ করবে আফটার টেকিং ব্লাড নেওয়ার পর কীভাবে সিরিঞ্জটাকে ডিসপোজ করবে উইথ জন্ডিস পেশেন্ট। তো এখানে তোমাকে একটা লেজুর জুড়ে দিয়েছে জন্ডিস পেশেন্ট না বলে এখানে HIV পেশেন্টও বলতে পারে, হেপাটাইটিসের পেশেন্ট বলতে পারে, যে কোনো পেশেন্ট বলতে পারে, সেটা কোনো ম্যাটার নয়। যে কোনো পেশেন্টই বলতে পারে, সেটা কোনো ম্যাটার নয়। কারণ হচ্ছে যে সিরিঞ্জ নিডল যে কোনো পেশেন্টের শরীরে পুশ করার পরই সেটা হচ্ছে ইনফেকশিয়াস। তুমি জানো না যে সেটা তো তোমার কাছে আননোন, তুমি তো তখন ব্লাড নিচ্ছ, তার তো টেস্ট করা হয়নি। তো আননোন সমস্ত পেশেন্টকেই তোমাকে ধরে রাখতে হবে সে হচ্ছে ইনফেকশিয়াস। সে মেবি HIV হতে পারে, হেপাটাইটিস হতে পারে, বা আদার্স অন্য কিছু যাবতীয় যা কিছু হতে পারে, জন্ডিস হতে পারে, যে কিছু হতে পারে। কিন্তু সেই জিনিসটা মাথায় রেখে তুমি কিছু মানে সেইটার উপর ডিপেন্ড করে তোমার ডিসপোজাল হচ্ছে না, তোমাকে মাথায় রাখতে হবে যে এটা ইনফেকশিয়াস। তো সেই অনুযায়ী তোমাকে ডিসপোজাল করতে হবে। তো নিডল হচ্ছে ব্লাড নেওয়ার পর কীভাবে ডিসকাস করবে, প্র্যাকটিক্যাল ভিডিও আশা করি দেখে নিয়েছো, বহুদিন আগে থেকে আমি ভিডিও এইগুলোর উপর বানিয়ে যাচ্ছি। তো তাও একটুখানি বলে দিই, নিডল যখনই তুমি পেশেন্টের ব্লাড নেওয়া হয়ে যাচ্ছে, ব্লাডটা তার রিকোয়ার্ড ভায়ালে দিয়ে দিচ্ছ, তারপর তোমার কাজ হচ্ছে নিডলটাকে বার্ন করা, ঠিক আছে। নিডল বার্নার বা নিডল কাটার বলে একটা মেশিন থাকে, তো সেখানে নিডলটাকে বার্ন করে দিতে হবে। নিডলটা বার্ন করার পর যে পিস্টন যে বডিটা থাকছে সেটা তোমাকে হাইপোক্লোরাইড সলিউশনে, তোমাকে 1% হাইপোক্লোরাইড সলিউশনে তোমাকে ডিপ করে রাখতে হবে 30 মিনিট, ঠিক আছে, ডিকন্টামিনেশনের জন্য। তারপর সেটা রেড যে বাকেট আছে সেখানে ডিসপোজ করবে। এটা আমি শর্টের মধ্যে বলে দিলাম, তোমরা এই জিনিসটাকে একটুখানি বইয়ে দেখে নিও, দিয়ে এটা মানে বানিয়ে নিও, ঠিক আছে। এটা কিন্তু 10 নাম্বার রয়েছে, অনেকটা বড় কোশ্চেন, তো সেরকমভাবে প্রিপারেশন নিতে হবে। তারপর হচ্ছে হাউ উইল ইউ প্রিপেয়ার দ্য রুটিন স্টুল স্যাম্পল ইন ল্যাবরেটরি, কীভাবে তুমি ল্যাবরেটরিতে রুটিন স্টুল স্যাম্পলটা প্রিপেয়ার করবে। আর এখানে দেখো আরও দুটো জিনিস বলেছে, যেটা হচ্ছে ডেসক্রাইব 2 ওভা উইথ ডায়াগ্রাম প্রেজেন্ট স্টুল। তো স্টুলের মধ্যে যে কোনো দুটো ওভা, আমি কিন্তু যখন মাইক্রোবায়োলজি পড়িয়েছি তোমাদেরকে তখন বারবার করে বলে দিয়েছি এটা কিন্তু কোশ্চেন আসবেই আসবে। দুটো ওভা মিনিমাম তোমাকে পড়তেই হবে, সেটা অ্যাসকারিসে করো বা হচ্ছে তোমার অ্যানকালস্টোমা ডিওনালি করো, তারপর ট্রাচুরিয়া করো, যেটা তোমাদের সহজ মনে হবে, যেটা কমফোর্টেবল তোমাদের লিখতে বা ছবি আঁকতে সেটাই লিখবে। কিন্তু দুটো ওভা মিনিমাম তোমাকে উইথ ডায়াগ্রাম তোমাকে একদম ঠোঁটস্থ রাখতে হবে, ঠিক আছে। তো এই জিনিসটা তোমরা করে নেবে। নেম 1 সিস্টোড প্রেজেন্ট ইন দ্য স্টুল ইন ম্যান, একটা সিস্টোডের নাম বলতে বলছে যেটা মানুষের স্টুলে প্রেজেন্ট থাকে, ঠিক আছে। তো এটা একটু দেখে নিও, প্যারাসাইটোলজি এটা 1 নাম্বার রয়েছে। তো এই হচ্ছে 3টে কোশ্চেন ছিল, যেটার মধ্যে দুটো তোমাদেরকে অ্যাটেন্ড করতে হতো, ঠিক আছে। তো এটা গেল। দেন হচ্ছে এখানে তোমার কি বলছে, শর্ট নোট আছে। শর্ট নোট কি আছে, কালেকশন অফ সিপ ব্লাড। এটা তো মাইক্রোবায়োলজির একদম অতি প্রাচীনতম কোশ্চেন, যেটা হচ্ছে সিপ ব্লাডের ব্লাড কীভাবে কালেক্ট করবে, সিপের ব্লাড কীভাবে কালেক্ট করবে, ঠিক আছে। তো জুগুলার ভেন যেটা গলাতে থাকে, তো সেখান থেকে ব্লাড কালেকশন করতে হবে। তার আগে তার যে সেখানে লোমগুলো আছে সেগুলোকে কেটে দিতে হবে সিরিঞ্জ দিয়ে, তারপরে বেটাডিন দিয়ে সেটাকে ডিসইনফেক্ট করতে হবে, তারপরে আবার 70% অ্যালকোহল দিয়ে ডিসইনফেক্ট করতে হবে। তারপরে যেরকম হচ্ছে ভেনের নিডলটা পুশ করে যেরকম করে কালেক্ট করা হয় সেরকম কালেকশন। তো এটা হচ্ছে তুমি বইয়ে পেয়ে যাবে, বা নোটসেও যদি তোমাদের কলেজ থেকে দিয়ে থাকে তো সেটা
মানে পেয়ে যাবে। আমি শুধুমাত্র কোন জিনিসটা কি সেটা তোমাদেরকে ধরিয়ে দিচ্ছি, ঠিক আছে, সেটা করবে। দেন হচ্ছে নেগ্রি বডি। তো নেগ্রি বডি হচ্ছে তোমার, এটা ভাইরোলজি থেকে কোশ্চেন পড়েছে। নেগ্রি বডি কি না, নেগ্রি বডি হচ্ছে তোমার হচ্ছে সেলের একটা ডিফারেন্ট একটা হচ্ছে মরফোলজি, যেটা হচ্ছে সম্ভবত র্যাবিসের বা অন্য কোনো ভাইরাসের দ্বারা যদি সেল ড্যামেজ হয়ে যায় তাহলে এর একটা ফিচার্স থাকে যেটাকে নেগ্রি বডি বলে। তো এটা তোমরা ভাইরোলজিতে পেয়ে যাবে, ঠিক আছে। নেগ্রি বডিও খুব ইম্পর্টেন্ট কিন্তু শর্ট নোটের জন্য, বারবার করে বলছি এই জিনিসগুলো কিন্তু শর্ট নোটের জন্য রেডি করো। কালেকশন অফ স্যাম্পল ফ্রম হচ্ছে ডার্মাটোফাইটস, ঠিক আছে। ডার্মাটোফাইটস এটা তোমার পড়েছে ফাঙ্গাস থেকে, মাইকোলজি থেকে পড়েছে, ঠিক আছে। ডার্মাটোফাইটসের হচ্ছে তোমার কীভাবে স্যাম্পল কালেক্ট করবে, মানে হচ্ছে যেগুলো তোমার রিং ওয়ার্ম, যেগুলো হচ্ছে দাঁত নখের ওপরে যেগুলো তোমার ফাঙ্গাল ইনফেকশন হয়, তো সেইগুলোর ক্ষেত্রে কালেকশনের একটা প্রসিডিওর আছে বা ল্যাবরেটরি ডায়াগনোসিসও ওইগুলো পড়তে হয়, যেটার জন্য তোমাকে স্কিন স্ক্র্যাবিং করতে হয়, ঠিক আছে। স্কিনটাকে চেঁচে একটুখানি নিয়ে নিতে হয়, তারপর সেটাকে কেওএইচ প্রিপারেশন করতে হয়। কারণ হচ্ছে স্কিন বা নখে যে ফাঙ্গাল ইনফেকশন হয়, নখের মধ্যে তো কেরাটিন থাকে, তো কেরাটিন হচ্ছে হার্ডি মেটেরিয়াল, তো সেটার মধ্যে যখন তুমি মানে ফাঙ্গাসগুলোকে দেখতে যাবে মাইক্রোস্কোপে পাবে না, তো সেই জন্য কেরাটিনটাকে আগে ডিজলভ করতে হবে। তো সেই জন্য কেওএইচের মধ্যে সেই নখের যে স্ক্র্যাবিং করে যে গুঁড়ো গুঁড়ো যে নখটা আছে সেটা দিতে হবে, যাতে কেরাটিনটা ডিজলভ হয়ে যায় আর যে হাইফি বা যা কিছু প্রেজেন্ট আছে তার মধ্যে সেটা মানে ভিজিবল হয়, ঠিক আছে। তো এটা হচ্ছে কেওএইচ প্রিপারেশন, যেটা শর্ট নোটের জন্য খুব ইম্পর্টেন্ট, সেটা কেওএইচ প্রিপারেশন বলেও দিতে পারে। আবার হচ্ছে তোমার ডার্মাটোফাইটসের কালেকশন, স্যাম্পল কালেকশন যেমন দিয়েছে সেরকমভাবেও দিতে পারে। তো মাইক্রোবায়োলজি কভার হয়ে গেছে। দেখো এটা হচ্ছে তোমার গ্রুপ সি এর মধ্যে দেখো পড়ছে আবার। এরপর হচ্ছে যে 5 নাম্বার করে এখানে এমসিকিউ দিয়েছে, এমসিকিউ নিয়ে আমি আর কিছু বলছি না, ঠিক আছে। তারপর হচ্ছে বায়োকেমিস্ট্রি, তো এটা হলেই কমপ্লিট হয়ে যাবে। দেখো বায়োকেমিস্ট্রির মধ্যে কি বলছে, হোয়াট ডু ইউ আন্ডারস্ট্যান্ড বাই দ্য আইসো এনজাইম, ঠিক আছে। আইসো এনজাইম বলতে তুমি কি বোঝো, আইসো এনজাইম বলতে তুমি কি বোঝো এটা তোমাকে পড়তে হবে, কারণ আইসো এনজাইম কি, তার যে 5টা যে মানে আরও কি থাকে ওইগুলো কিছু একটা মনে নেই আমার, ওইটা যাই হোক, ওইটা আইসো এনজাইমের 5টা বোধহয় কোএনজাইম মনে হয়, কোএনজাইম থাকে, তো সেটা পড়তে হবে। আর ডেসক্রাইব দ্য আইসো এনজাইম অফ ল্যাকটেড ডিহাইড্রোজেনাস, তো এটা তোমাকে করতে হবে, 4 নাম্বার এর মধ্যে রয়েছে। হোয়াট ইজ দ্য কম্পোনেন্ট অফ টোটাল প্রোটিন, সেরাম টোটাল প্রোটিন। তো সেরাম টোটাল প্রোটিনে কী কী কম্পোনেন্ট থাকে এটা তো সবাই জানো। টোটাল প্রোটিনের মধ্যে কী থাকে, অ্যালবুমিন থাকে, গ্লোবিউলিন থাকে, ফিব্রিনোজেন থাকে, ঠিক আছে। মেন হচ্ছে যে অ্যালবুমিনটা সব থেকে বেশি পরিমাণে থাকে, তারপরে গ্লোবিউলিন, তারপরে হচ্ছে ফিব্রিনোজেন, আর কিছু কিছু ফ্যাক্টর থাকে। তো টোটাল প্রোটিনের মধ্যে কী কী থাকে সেটা লিখে দিলে, গিভ দ্য নর্মাল ভ্যালু অফ টোটাল প্রোটিন অ্যান্ড ইটস কম্পোনেন্ট, প্রত্যেকটা কম্পোনেন্টের যে নর্মাল রেঞ্জগুলো সেটা দিতে হবে। মানে পাতি থেকে পাতি কোশ্চেন, এটার আর কি বলবো বলো, এটা তোমাদেরকে মানে বই থেকে, বায়োকেমিস্ট্রি বই থেকে এগুলো রেডি করে নেবে। তারপরে শর্ট নোটটা দেখে নাও একটু। শর্ট নোট হচ্ছে জ্যাফেস রিয়াকশন, হচ্ছে সেলফ মনিটরিং অফ গ্লুকোজ আছে, আর হচ্ছে স্ট্যান্ডার্ড ডেভিয়েশন। তো স্ট্যান্ডার্ড ডেভিয়েশন মানে হচ্ছে এসডি, ঠিক আছে। স্ট্যান্ডার্ড ডেভিয়েশন কিন্তু খুব বারবার পড়ে, প্লাস হচ্ছে এসওপি। প্রত্যেকটা ইকুইপমেন্ট তোমার হচ্ছে মেনটেন করার আগে তোমাকে এসওপি ফলো করতে হবে। যেমন সেন্ট্রিফিউজের একটা এসওপি আছে, সেন্ট্রিফিউজের যে ভিডিওটা দিয়েছিলাম সেখানে দেখবে বলে দিয়েছি কীভাবে মেনটেন করবে। এসওপি মানে হচ্ছে স্ট্যান্ডার্ড অপারেটিং প্রসিডিওর, আর কিছুই নয়, যে মেশিনটা তুমি কীভাবে অপারেট করবে সেটা একটা ডিসপ্লে আকারে মানে মেশিনের সামনে ডিসপ্লে করা থাকে, ঠিক আছে। তো সেটাই হচ্ছে এসওপি, কীভাবে মেনটেন করবে। মানে হচ্ছে সাপোজ তুমি তো কাজ করতে করতে অভ্যস্ত হয়ে গেছো, নতুন যদি কেউ আসে তাহলে সে কীভাবে মেশিনটাকে রান করবে, তো সেটাই একটা ডিসপ্লে আকারে করা। তো সেই জিনিসটা হচ্ছে এসওপি। তো এসওপিও খুব ইম্পর্টেন্ট, সেটা একটু দেখে নিও। আর হচ্ছে রাইট ডাউন দ্য প্রিন্সিপাল অফ এলাইজা। এলাইজা নিয়ে তো আমার 4-5টা করে ভিডিও বানানো আছে, সেখানে প্রিন্সিপালও বলা আছে, বিভিন্ন ধরনের এলাইজার বিভিন্ন প্রিন্সিপাল আমি সেখানে বলে দিয়েছি, বুঝিয়ে দিয়েছি। এগুলো শর্ট নোট তৈরি করবে। গিভিং এক্সাম্পল অফ অ্যাটলিস্ট 2 প্যারামিটার্স ডান বাই দিস মেথড, দুটো প্যারামিটার তোমাকে বলতে হবে। আর হোয়াট ইজ দ্য ইম্পর্টেন্স অফ ওয়াশিং স্টেপ অফ এলাইজা। ওয়াশিং কেন করবো, ওয়াশিং করার প্রয়োজনীয়তা কী, কারণ হচ্ছে যেগুলো আনবাউন্ড অ্যান্টিজেন অ্যান্টিবডি থাকবে সেগুলোকে ওয়াশ আউট করে দেওয়া। কারণ হচ্ছে সেগুলো কী করবে, সেগুলো নাহলে আমার ফলস পজিটিভ রিয়াকশন দিয়ে দেবে, তো সেই জন্যকে ওয়াশ আউট করা। এগুলো কিছুই নয়, এটা 1 নম্বরের কোশ্চেন আছে। 1 নম্বরের কোশ্চেনের 1 নম্বরের সোজা উত্তর হচ্ছে কি না, হচ্ছে টু ওয়াশ আউট দ্য আনবাউন্ড অ্যান্টিজেন অ্যান্টিবডি। ওকে, তো এটা হচ্ছে তোমার 1 নম্বরের কোশ্চেন, এটা হয়ে গেল। আর তারপরে দেখো এটা বায়োকেমিস্ট্রি 2টো পার্ট আছে। বায়োকেমিস্ট্রি 2টো পার্টের কিছু কোশ্চেন এখানে, কিছু কোশ্চেন এখানে দিয়ে দিয়েছে। এখানে হচ্ছে তোমাকে ট্রু ফলস কিছু লিখতে হবে, সেটা আর বলছি না। এখানে দেখো রাইট ডাউন দ্য প্রিন্সিপাল অফ সেরাম ইউরিয়া এস্টিমেশন, ঠিক আছে। তো ইউরিয়া এস্টিমেশন, ক্রিয়েটিনিন এস্টিমেশন, টোটাল বিলিরুবিন এস্টিমেশন, এগুলো যে কোনো সময় যে কোনো একটা দিয়ে দিতে পারে। তো সাজেশন বলতে যদি আমি বলতেই পারবো না যে ইউরিয়াটাই দেবে বা ক্রিয়েটিনটাই দেবে, তো সেই জন্য সমস্ত টেস্টগুলোরই তোমার প্রিন্সিপাল আর প্রসিডিওর তোমাকে মনে রাখতে হবে, মুখস্থও রাখতে হবে। মেনশন দ্য নর্মাল রেঞ্জ অফ সেরাম ইউরিয়া, এটা লিখবে।
হোয়াট আর দ্য ফ্যাক্টর দ্যাট ইনফ্লুয়েন্স দ্য ব্লাড ইউরিয়া লেভেল। ব্লাড ইউরিয়া লেভেলটাকে ইনফ্লুয়েন্স করতে পারে কোন কোন ফ্যাক্টর, সেটা বলবে। যদি স্যাম্পেলের ক্ষেত্রে হয় তাহলে হচ্ছে হিমোলাইজ স্যাম্পেল চলবে না, পেশেন্ট যদি ফাস্টিংয়ে না থাকে তাহলে হবে না, লাইপেমিক স্যাম্পেলে হবে না, তো এইসব জিনিসগুলো। আর যদি ব্লাড ইউরিয়া বডির মধ্যে কোনটা ইনফ্লুয়েন্স হচ্ছে সেটা তোমাকে দেখতে হবে তখন, মানে বইয়ে দেখতে হবে, আমার এই মুহূর্তে মনে নেই। হোয়াট ইজ ইউরেমিয়া, ঠিক আছে? ইউরেমিয়া হচ্ছে ইউরিন দিয়ে যখন ইউরিয়া বোধহয় এক্সক্রিয়েট করে তখন সেই সিচুয়েশন থেকে ইউরেমিয়া বলে। এটা একটু দেখে নিও, ঠিক আছে? আমার একটু কনফিউশন আছে এইটার মধ্যে। আর হচ্ছে যে তারপরে ইন্টারনাল কোয়ালিটি অ্যাসুরেন্স, এখানে তোমার শর্ট নোট পড়ছে, কম্পোজিশন বিটুইন দ্য অটোমেটেড অ্যান্ড সেমি অটোমেটেড অ্যানালাইজার, খুব ইম্পর্টেন্ট কোশ্চেন। তারপর হচ্ছে অ্যালকালাইন ফসফেটেজ, আর হচ্ছে থাইরয়েড ফাংশন টেস্ট। তো এইগুলো হচ্ছে সবই তোমার যেটা হচ্ছে তোমার শর্ট নোট, তো শর্ট নোটের মধ্যে পড়বে। তো থাইরয়েড ফাংশন টেস্ট শর্ট নোট পড়ে, অ্যালকালাইন ফসফেটেজও বারবার পড়ে, আর একটা সেমি অটো আর যেটা ফুল অটো আর কি, সেই দুটোর মধ্যে ডিফারেন্স কী। তো সেটা তো বেসিক ডিফারেন্সটা তোমরা জানো। সেমি অটো মানে সেমি, অর্ধেক মেশিন করবে অর্ধেক মানুষ করবে, আর ফুল অটো মানে টোটালটাই হচ্ছে মেকানিক্যাল, মানুষের কোনো কিছু ওখানে মানে ইয়ে নেই, ম্যানুয়াল কোনো কিছু পোর্শন নেই। তো এটা একটুখানি লিখতে হবে। আর ইন্টারনাল কোয়ালিটি অ্যাসুরেন্সের উপর ভিডিও বানানো আছে, সেখানে তোমাদেরকে আমি একদম ডিটেলসে বলে দিয়েছি, ব্যাপারটা বুঝে গেছো। এবারে হচ্ছে সেটাই তোমাদেরকে নোটের আকারে লিখতে হবে, ঠিক আছে? তো এই হচ্ছে তোমার আরও দেখো এইদিকে আছে অনেক কোশ্চেন, যেটা হচ্ছে যে বিলিরুবিন এস্টিমেশন কীভাবে করবে, ফ্রাকশন অফ বিলিরুবিন রেজড ইন অবস্ট্রাকটিভ জন্ডিস, হিমোলাইটিক জন্ডিস, সেটা লিখতে হবে। তারপরে হচ্ছে তোমার ডেসক্রাইব দ্য বেঞ্জিডাইন টেস্ট শর্ট নোটের জন্যও পড়ে। তারপরে হচ্ছে কি বলছে এখানে, ইউরিনারি অ্যালবুমিন আর মাইক্রো অ্যালবুমিনের মধ্যে ডিফারেন্স কী সেটা লিখতে হবে। হাউ ডু ইউ এস্টিমেট দ্য ইউরিনারি প্রোটিনটা কীভাবে এস্টিমেট করবে, সেটা 24 আওয়ার্স হতে পারে, এমনি হচ্ছে র্যান্ডাম ইউরিনও হতে পারে, ঠিক আছে? রাইট ডাউন দ্য এসওপি অফ কোলেস্ট্রল এস্টিমেশন, এই যে এসওপি দিয়ে কোশ্চেন পড়ছে, কোলেস্ট্রল এস্টিমেশনে এসওপি কী লেখো, ক্লিনিক্যাল ইম্পর্টেন্স লেখো, আর একটা হচ্ছে নেম অফ দ্য লাইপোপ্রোটিন যেটা প্রেজেন্ট থাকে ব্লাডের মধ্যে সেটা লেখো। তো এই হচ্ছে বায়োকেমিস্ট্রির দুটো পার্ট, আর বাকিগুলো এগুলো, ঠিক আছে? তো আশা করছি ভিডিওটা দেখবে, পুরোটা না দেখলে কিন্তু বুঝতে পারবে না, কারণ আমি টোটালটাই বলে দিয়েছি। ভিডিওটা লং হয়েছে বলে 2-3 মিনিট দেখে যদি ছেড়ে দাও তাহলে কিন্তু মিস করবে। যারা স্টুডেন্ট আছে, যাদের সামনে এক্সাম আছে, একটুখানি সময় করে এই কোশ্চেনটা ফলো করে নিও। তোমাদের অনেক দিনের রিকোয়েস্ট এই ভিডিওটা বানানো, আর নেক্সট এটার উপর আরও কয়েকটা ভিডিও দেবো। তো প্লিজ ভিডিওগুলো সবার সাথে শেয়ার করে দিও। আর আমার চ্যানেলে সমস্ত ধরনের ভিডিও তোমরা পেয়ে যাচ্ছ। তোমার হচ্ছে পরীক্ষার জন্য সাজেশন পেয়ে যাবে, লেকচার ক্লাস পেয়ে যাবে, প্র্যাকটিক্যাল ভিডিও পেয়ে যাবে, রিক্রুটমেন্টের ভিডিও পেয়ে যাবে। তো কি চাই আর সেটা বলবে আর কি, কোন ধরনের ভিডিও আর তোমরা চাইছো, বন্ধুদের সাথে শেয়ার করে দিও, এটাই বলবো। আর ভালো করে মন দিয়ে পড়াশোনা করো, এখন সবার ইন্টারভিউ এক্সাম সবই চলছে, সময় নষ্ট করো না, সময়টাকে কাজে লাগাও। ওকে, তো চলো আজকের মতো এখানেই শেষ করছি, দেখা হবে নেক্সট ভিডিওতে অন্য কোনো ইম্পর্টেন্ট টপিক নিয়ে। সবাই ভালো থেকো, সুস্থ থেকো।